আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। নিজেকে জানার জন্য আত্মবিশ্লেষণমূলক প্রশ্ন। ১. আমি এ বছরের জন্য যে লক্ষ্য স্থির করেছিলাম তা কি পেয়েছি? ২. আমি যে সেবা দিতে সফল সেরকম সেবা কি দিতে পেরেছি, কিংবা এই সেবার কোনো অংশের কি উন্নয়ন ঘটাতে পেরেছি? ৩. আমি যতটুকু করতে সক্ষম সেই পরিমাণ সার্ভিস কি দিয়েছি? ৪. আমার আচার আচরণ কি সর্বদা সুরছন্দময় এবং সহযোগিতামূলক ছিল? ৫. কাজে গড়িমসি করার কারণে কি আমার দক্ষতা হ্রাস পেয়েছে, এবং পেলেও সেটা কতটুকু? ৬. আমি কি আমার ব্যক্তিত্বের উন্নয়ন ঘটাতে পেরেছি, পারলেও সেটা কতটুকু? ৭. আমি আমার কাজ শেষ করার জন্য লেগেছিলাম? ৮. আমি কি সব কিছুতেই সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি? ৯. ভয়ের ৬টি মূল ভিত্তির কারণে কি আমার কাজে দক্ষতা হ্রাস পেয়েছে? ১০. আমি কি অতিরিক্ত সতর্ক কিংবা অসতর্ক ছিলাম? ১১. আমার সহযোগীদের সঙ্গে আমার সম্পর্ক কি ভালো ছিল নাকি মন্দ? যদি মন্দ থাকে তবে কি দোষটা তাদের নাকি পুরোটাই আমার? ১২. মনোযোগের অভাবে কি আমার শক্তির অপচয় ঘটিয়েছে? ১৩. আমি কি সকল বিষয়ে খোলা মন এবং ধৈর্যের পরিচয় দিয়েছি? ১৪. কর্মক্ষেত্রে আমি আমার দক্ষতা কোন দিকে উন্নয়ন ঘটিয়েছি? ১৫. আমি কি আমার কোনো অভ্যাসে অসংযমের পরিচয় দিয়েছি? ১৬. আমি কি প্রকাশ্যে কিংবা গোপনে আমার অহং প্রকাশ করেছি? ১৭. আমি আমার সহযোগীদের সঙ্গে কি এমন কোনো আচরণ করেছি যাতে তারা আমাকে সম্মান প্রদর্শন করেছে? ১৮. আমার মতামত এবং সিদ্ধান্তগুলো কি অনুমান ভিত্তিক ছিল নাকি চিন্তাভাবনা ও বিশ্লেষণের ফসল ছিল? ১৯. আমি কি আমার সময়, খরচ এবং উপার্জন বাজেট করে চলার অভ্যাসটি অনুসরণ করেছি নাকি এসব বাজেটের বিষয়ে রক্ষণশীল ছিলাম? ২০. আমি বেহুদা কাজে কতটা সময় নষ্ট করেছি যেটা অন্য কাজে ব্যয় করলে অনেক লাভবান হতে পারতাম? ২১. আমি আমার সময় আবার নতুন করে বাজেট করব যাতে সামনের বছরটি আরও দক্ষতার সঙ্গে চলতে পারি। ২২. আমি কি এমন কোনো কাজ করে অপরাধবোধে ভুগেছি যাতে আমার বিবেকের সায় ছিল না? ২৩. আমি কি কারো সঙ্গে অসদাচরণ করেছি, করলেও কিভাবে? ২৪. আমি কি সঠিক পেশায় রয়েছি? যদি না থাকি তবে কেন নেই? ২৫. সাফল্যের মৌলিক সূত্রগুলোতে আমার বর্তমান রেটিং কোথায়? এ লেখাটি পড়ার পরে আপনি আপনার ব্যক্তিগত কাজ কীভাবে মার্কেটিং করবেন তার একটি বাস্তবসম্মত পরিকল্পনা করে ফেলুন। এ অধ্যায়ে পার্সোনাল সার্ভিস বিক্রির পরিকল্পনার কথা বলা হয়েছে। কিভাবে নেতৃত্ব অর্জন করা যায় তার ইঙ্গিত দেওয়া হয়েছে। নেতৃত্বে ব্যর্থতার কারণগুলো সম্পর্কে আলোকপাত করা হয়েছে। জীবনে কেন আপনি ব্যর্থ হচ্ছেন তার মূল কারণগুলোও সংক্ষেপে আলোচনা করা হয়েছে। কিভাবে আত্মবিশ্লেষণ করবেন সে বিষয়েও ইঙ্গিত দেওয়া হয়েছে। পার্সোনাল সার্ভিস মার্কেটিং করে যারা ধনী হতে চায় তাদের এই বিশ্লেষণমূলক খুবই কাজে লাগবে। যারা সব খুঁয়েছেন এবং যারা মাত্রই শুরু করে যাচ্ছেন এরা সকলেই এই লেখাটি পড়ে উপকৃত হবেন বলে আশা করা যায়। অধ্যায় ১১। সিদ্ধান্ত, ধনী হওয়ার সপ্তম পদক্ষেপ। ২৫,০০০ নারী পুরুষকে নিয়ে নিখুঁত বিশ্লেষণ শেষে এ তথ্যটি বেরিয়ে আসে যে ব্যর্থতার জন্য দায়ী যে ৩০টি প্রধান কারণের তালিকা তৈরি করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো সিদ্ধান্তের অভাব। সিদ্ধান্তের অপর পিঠ হলো কোনো কাজ করতে গড়িমসি করা। এ সাধারণ শত্রুটিকে সকল মানুষেরই পরাজিত করা প্রয়োজন। এ বইটি পড়া শেষ হলে আপনি সুনির্দিষ্ট এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য অর্জন করতে পারলেন কিনা তার একটি পরীক্ষা করার সুযোগ পাবেন। শত শত সফল মানুষ যারা মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছেন তাদেরকে বিশ্লেষণ করতে গিয়ে একটি তথ্য বেরিয়ে এসেছে, আর তা হলেও এরা সকলেই ত্বরিত সিদ্ধান্ত নিতে জানতেন এবং সেই সিদ্ধান্ত যদি বদল করতে হতো তাহলে তা করতেন ধীরে সুস্থে। যারা টাকা আয় করতে ব্যর্থ হয় তারা সিদ্ধান্তে পৌঁছায় অতি মন্থর গতিতে অথবা সিদ্ধান্ত বদলে ফেলে বিদ্যুৎ গতিতে। হেনরি ফোর্ডের অন্যতম একটি গুণ ছিল তিনি দ্রুত এবং সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং সেগুলো পরিবর্তনের দরকার হলে কাজটি করতেন ধীরে সুস্থে।
আর এতে তিনি অত্যন্ত সংকল্পবদ্ধ থাকতেন বলে সকলে তাকে জেদি এবং একগুঁয়ে বলে সম্বোধন করত। তিনি গাড়ি তৈরি শুরু করেন টি মডেল দিয়ে। অনেকেই তাকে এ মডেল বদলাতে বলেছিল, কিন্তু তিনি কারো কথাই কান দেননি। বেশিরভাগ মানুষই তাদের প্রয়োজন অনুযায়ী অর্থ উপার্জনে ব্যর্থ হয়। এর কারণ তারা অন্যদের সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হয়। আপনি যদি অপরের সিদ্ধান্ত দ্বারা চালিত হন তাহলে জীবনেও উন্নতি করতে পারবেন না, কারণ অপরের দ্বারা চালিত হওয়ার মানে হলো আপনার নিজের কোনো আকাঙ্ক্ষা নেই। আপনি আপনার মাস্টার মাইন্ড গ্রুপ ছাড়া অন্য কারো কথা শুনবেন না। আর এই দলটি নির্বাচনে অত্যন্ত সতর্ক থাকবেন। শুধু তাদেরকেই বাছাই করবেন যারা আপনার উদ্দেশ্যের প্রতি সহানুভূতিশীল এবং সমর্থক। বন্ধু হোক বা আত্মীয় স্বজন, এরা প্রায়ই অন্যের উপর হাস্যকর সব মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। হাজার হাজার নারী পুরুষ হীনমন্যতাকে সঙ্গী করে চলে, কারণ কোনো অজ্ঞ ব্যক্তি তার উপর হাস্যকর মতামত চাপিয়ে দিয়ে তার আত্মবিশ্বাসটাকেই ধ্বংস করে দিয়েছে। আপনার একটি মস্তিষ্ক আছে এবং সেটি একান্তই আপনার নিজস্ব। এই মস্তিষ্কটি ব্যবহার করে নিজেই নিজের সিদ্ধান্ত নিন। আপনার যদি অন্য লোকের কাছ থেকে তথ্য নেওয়ার প্রয়োজন হয় যা আপনাকে আপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে, তথ্যগুলো নিয়ে নিন, তবে কাউকে কিন্তু আপনার উদ্দেশ্যের কথা বলতে যাবেন না। অনেকে ভান করে তারা অনেক কিছু জানে। আপনি আপনার চোখ কান খোলা রাখবেন, তবে মুখখানা থাকবে বন্ধ। যদি কিনা সঠিক সিদ্ধান্তটি নিতে চান, যারা বেশি কথা বলে তারা কাজ করে কম। আপনি শুনবার চেয়ে যদি কথাই বলেন বেশি, তাহলে প্রয়োজনীয় জ্ঞান অর্জন থেকে আপনি নিজেকে শুধু বঞ্চিতই করছেন না, আপনার পরিকল্পনা এবং উদ্দেশ্যগুলো অপরের কাছে ফাঁস করছেন। আর এরা আপনাকে আনন্দের সঙ্গে পরাজিত করতে চাইবে, কারণ এরা আপনাকে ঈর্ষা করে। মনে রাখবেন, আপনি একজন জ্ঞানী গুণী লোকের সামনে বকবক করতে থাকলে হয় প্রমাণ হবে আপনি প্রচুর জানেন, অথবা কিছুই জানেন না। প্রকৃত জ্ঞান প্রদর্শন করতে হয় বিনয় এবং নীরবতার মাঝে। একটি কথা মনে রাখবেন, আপনি যে লোকের সঙ্গে কথা বলছেন সে নিজেও কিন্তু ধনী হবার উপায় খুঁজছে। আপনি যদি ফরফর করে আপনার পরিকল্পনার কথা বলে দেন, পরে অবাক হয়ে দেখবেন ওই লোকটি আগে এগিয়ে গিয়ে আপনাকে আপনার লক্ষ্যচ্যুত করে দিয়েছে, কারণ সে আপনার পরিকল্পনাটি কাজে লাগিয়েছে। আপনার প্রথম দিকের সিদ্ধান্তগুলো কাউকে জানাবেন না এবং চোখ কান খোলা রাখবেন। আপনি কি করতে চান পৃথিবীকে বলুন, তবে আগে এটি দেখিয়ে দিন। স্বাধীনতা অথবা মৃত্যুতে স্বাধীনতা। সিদ্ধান্তের মূল্য নির্ভর করে সাহসিকতার উপর। বিশ্বে যত বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার ভিত্তিতে গড়ে উঠেছে সভ্যতা, সব কিছুতেই ছিল দারুণ ঝুঁকি, আর প্রায়ই তাতে ছিল সম্ভাব্য মৃত্যু। লিঙ্কন যে তার বিখ্যাত মুক্তির ঘোষণা দিয়েছিলেন, যা আমেরিকার কালো মানুষদের স্বাধীনতা এনে দেয়, সেই ঘোষণার বিরোধী ছিলেন অনেকেই। লিঙ্কনের হাজারো বন্ধু এবং রাজনৈতিক সমর্থকরা তার এই ঘোষণার বিরোধিতা করেছেন। লিঙ্কন জানতেন তার এই ঘোষণা যুদ্ধক্ষেত্রে সহস্র মানব সন্তানের মৃত্যুর কারণ হতে পারে। এই ঘোষণা অবশেষে লিঙ্কনের জীবনও কেড়ে নেয়। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য বিপুল সাহসের প্রয়োজন হয়। সক্রেটিস তার ব্যক্তিগত বিশ্বাস থেকে বিন্দুমাত্র সরে না এসে বিষপানে মৃত্যুর যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তাও সাহসিকতাময় সিদ্ধান্তই ছিল। তার ওই সিদ্ধান্ত হাজার বছর পরের মানুষদের চিন্তা এবং বলার স্বাধীনতার অধিকার এনে দিয়েছিল। জেনারেল রবার্ট ই লি যখন ইউনিয়নের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, জানতেন এতে তার নিজের এবং আরও বহু মানুষের জীবন অবসান ঘটতে পারে, তবু তিনি ওই সাহসী সিদ্ধান্তটি গ্রহণ করেছিলেন। তবে আমেরিকানদের জন্য সর্বকালের সেরা সিদ্ধান্তটি গ্রহণ করা হয় 1776 সালের 4 জুলাই ফিলাডেলফিয়ায়, যখন 56 জন মানুষ একটি ডকুমেন্টে সই করেন, এই কথা জেনেই যে এর ফলে হয় সকল আমেরিকান স্বাধীন হবে, অথবা তারা 56 জন ফাঁসি কাষ্ঠে ঝুলবেন। এই ঘটনাগুলো উল্লেখ করা হলো এই বিষয়টি বোঝাতে যে আপনি যে সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন, তা সাহসিকতার সঙ্গে গ্রহণ করতে হবে। ভয় পেয়ে পিছিয়ে এলে চলবে না। যারা দৃঢ়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন তারা জানেন আসলে তারা কী চান এবং তারা তা পেয়েও যান। নেতারা জীবনের প্রতিটি পদক্ষেপে দ্রুত এবং দৃঢ়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। যে মানুষ জানে সে কী করতে চলেছে, তার জন্য পৃথিবী জায়গা করে দেয়।
সিদ্ধান্তহীনতার বিষয়টি সাধারণত কৈশোরকাল থেকেই শুরু হয়। প্রথমে স্কুল, তারপর হাই স্কুল, তারপর কলেজ পর্যন্ত এই সিদ্ধান্তহীনতার অভ্যাস চলে যায়। সকল শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এটাই যে তারা সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি না শেখার কারণে একে অভ্যাসে পরিণত করতে উৎসাহিত করেন। স্কুল কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের অভ্যাসটি গড়ে তোলা উচিত। প্রয়োজনে এই বিষয়ে একটি পরীক্ষাও নেওয়া যেতে পারে, যাতে পাশ করা অত্যাবশ্যকীয়। আমাদের স্কুল কলেজে পড়াশোনার ঘাটতির কারণে সিদ্ধান্তহীনতার বিষয়টি ছেলেমেয়েদেরকে পেয়ে বসে। তারা বড় হয়ে কী পেশা নেবে তা নিয়ে রীতিমতো সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে এবং বেশিরভাগ সময়ই দেখা যায় কলেজ পাশ করা ছাত্রছাত্রীরা সামনে যে কাজ পায় তাই লোভে নেয়। এর কারণ সিদ্ধান্তহীনতার অভ্যাস। প্রতি 100 মানুষের মধ্যে 98 জনই যে বেতনে কাজ করে বা যে অবস্থানে আছে তা তাদের উপযুক্ত নয়, কিন্তু তারা সে চাকরি করছে কারণ তারা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারেনি এবং কোন পজিশন চাই তাও ঠিক করতে পারেনি। সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণে সর্বদাই সাহসের প্রয়োজন। কখনো কখনো বিপুল সাহসেরও দরকার হয়। যে 56 জন মানুষ স্বাধীনতার দলিলে সই করেছিলেন তারা ওই সিদ্ধান্তটি গ্রহণ করে কিন্তু নিজেদের জীবন বিপন্ন করে তুলেছিলেন। তবে যে মানুষ নির্দিষ্ট কাজটি উদ্ধার করার জন্য নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারে, ওই সিদ্ধান্ত গ্রহণের ফলে তার জীবন বিপন্ন হয়ে ওঠে না। সে আসলে তার অর্থনৈতিক স্বাধীনতাকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। অধ্যায় 12। ধৈর্য। বিশ্বাস উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা। ধনী হওয়ার অনর্থ পদক্ষেপ। আকাঙ্ক্ষাকে অর্থের সামর্থ্য করে তুলতে ধৈর্য বা লেগে থাকার গুণটি একটি প্রয়োজনীয় ফ্যাক্টর। আর ধৈর্যের ভিত হল ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি এবং আকাঙ্ক্ষা দুটিকে যখন একত্রিত করা হয় পরিণত হয় এক অদম্য জুটিতে। যারা বিপুল বিত্তবৈভবের অধিকারী হন তাদেরকে লোকে চেনে সাধারণত শীতল রক্তের মানুষ হিসেবে। কখনো কখনো তারা নির্দয় হয়ে ওঠেন, তবে বেশিরভাগ সময় তাদের সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া হয়। আসলে তাদের যা আছে তা হলো ইচ্ছাশক্তি। এর সঙ্গে তারা যোগ করেন ধৈর্য এবং এর সঙ্গে আকাঙ্ক্ষাকে মিলিয়ে নিয়ে তারা নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের পথে এগিয়ে যান। হেনরি ফোর্ডকে সবাই শীতল রক্তের নিষ্ঠুর মানুষ বলে অভিহিত করত। এই ভুল ধারণাটি গড়ে ওঠার কারণ তিনি তার সকল পরিকল্পনার পেছনে আঠার মতো লেগে থাকতেন। সিংহভাগ মানুষই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণের জন্য প্রথমে উৎসাহে এগিয়ে যায়, কিন্তু কোনো কারণে ভাগ্য তাদেরকে সহায়তা না করলে তারা হাল ছেড়ে দেয়। খুব কম মানুষই সকল বাধা পেরিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে। আর সেই স্বল্প সংখ্যক মানুষের মধ্যে রয়েছেন ফোর্ড, কার্নেগি, রকফেলার এবং এডিসনরা। যারা টাকা কামাতে চায়, সম্পদ গড়তে চায়, তাদেরকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া চলবে না। ধনী হওয়ার জন্য যে 13টি পদক্ষেপের কথা বলা হয়েছে, ধৈর্য নিয়ে সেগুলো অনুসরণ করতে হবে। ধৈর্য যার নেই সে জীবনে সফল হতে পারে না। হাজারো মানুষের অভিজ্ঞতা প্রমাণ করেছে বেশিরভাগের দুর্বলতাই হলো ধৈর্যের অভাব। তবে চেষ্টা করলে এই দুর্বলতা কাটিয়ে ওঠা যায়। এজন্য মনে প্রবল আকাঙ্ক্ষা থাকতে হবে। যে কোনো কিছুর শুরুর স্টার্টিং পয়েন্টই হলো আকাঙ্ক্ষা। এই কথাটি সর্বক্ষণ মনে রাখবেন। দুর্বল আকাঙ্ক্ষা দুর্বল ফলাফল বয়ে আনে। যেমন ছোট অগ্নিকুণ্ড থেকে অল্প মাত্রার উত্তাপ পাওয়া যায়, আপনার ভিতরে যদি ধৈর্যের অভাব থাকে আকাঙ্ক্ষার নিচে শক্তিশালী আগুন জ্বেলে নিয়ে সে দুর্বলতা দূর করুন। সম্পদ তাদের দিকে ধাবিত হয় যারা সম্পদকে নিজেদের প্রতি আকর্ষিত করতে পারে। যেমন নদী ধেয়ে যায় সাগরের টানে। আপনার যদি মনে হয় আপনার ধৈর্যের বড্ড অভাব, তবে এ বইয়ের যে অধ্যায়ে পাওয়ারের কথা বলা হয়েছে সেই অধ্যায়টি ভালো করে পড়ুন এবং মাস্টারমাইন্ড গ্রুপের সঙ্গে চলাফেরা করতে থাকুন। এ দলটির সদস্যদের সহায়তায় আপনি নিজের মধ্যে ধৈর্য গড়ে তুলতে পারবেন। অটো সাজেশনের অধ্যায়ে ধৈর্য বৃদ্ধির কিছু পরামর্শ দেওয়া হয়েছে, তাও অনুসরণ করতে পারেন। এই অধ্যায়গুলোতে যেসব নির্দেশ বা পরামর্শ দেওয়া হয়েছে তা অনুসরণ করতে থাকুন। আপনার অবচেতন মনে আপনার আকাঙ্ক্ষার জিনিসটির পরিষ্কার ছবি ফুটিয়ে তুলুন। দেখবেন তারপর থেকে আপনার মধ্যে আর ধৈর্যের অভাব ঘটবে না। আপনি জেগে থাকেন কিংবা ঘুমিয়ে, আপনার অবচেতন মন কিন্তু সারাক্ষণই কাজ করে চলেছে।
ধৈর্য নিয়ে আসবে সাফল্য। যদি যথেষ্ট সতর্কতার সঙ্গে আপনি আপনার মাস্টার মাইন্ড দলটিকে নির্বাচন করতে পারেন, অন্তত একজন মানুষ আপনার ধৈর্যের উন্নতি ঘটাতে সাহায্য করবে। যারা ধন সম্পদের মালিক হয়েছেন তারা এই কাজটি করেছেন। তারা ধৈর্যের অভ্যাস গড়ে তুলেছেন কারণ পরিবেশ পরিস্থিতি তাদেরকে ধৈর্যশীল হতে বাধ্য করেছে। ধৈর্যের কোনো বিকল্প নেই। অন্য কোনো কোয়ালিটি দিয়ে একে দখল বা উচ্ছেদ করা সম্ভব নয়। শুরু করার পরে যখন কোনো কাজ কঠিন এবং মন্থরগতির মনে হবে, তখন এই কথাটি স্মরণ করবেন। যারা নিজেদের মধ্যে ধৈর্যের অভ্যাসটি গড়ে তুলতে পেরেছেন, তারা একে ইন্স্যুরেন্স হিসেবে ব্যর্থতার বিরুদ্ধে ব্যবহার করেছেন। তারা যতবারই ব্যর্থ হন না কেন, প্রতিবারই উঠে দাঁড়িয়ে শেষে ময়ের সর্বোচ্চ ধাপে আরোহণ করেছেন। মাঝে মাঝে মনে হয় অদৃশ্য কোনো একজন গাইড আছে, তার কাজ হলো সকল ধরনের হতাশাজনক অভিজ্ঞতার মাঝে মানুষকে পরীক্ষা করে দেখা। যারা পরাজয়ের পরেও উঠে দাঁড়ায় এবং সামনে এগোতে থাকে, তাদেরকে দেখে পৃথিবী বলে ওঠে, ব্রাভো, জানতাম তুমি এটা পারবে। এই অদৃশ্য গাইডটি ধৈর্যের পরীক্ষা দেওয়া ছাড়া কাউকে কিছু অর্জন করতে দেয় না। যারা এই পরীক্ষাতে অংশ নিতে পারে না, তারা জীবনে কিছুই পায় না। আর যারা এ পরীক্ষায় অংশ নেয়, তারা যথেষ্টই ধৈর্যের পুরস্কার লাভ করে। তারা যা চাইবে তা পেয়ে যায়। ফ্যানি হার্স্ট নামে এক নারীর গল্প বলি, যিনি 1915 সালে নিউ ইয়র্কে এসেছিলেন ব্রডওয়েতে নাটক লেখার অভিপ্রায়ে। কিন্তু 4 বছর অতিক্রান্ত হওয়ার পরেও কোনো প্রযোজক তার নাটক করতে আগ্রহ বোধ করেননি। ফ্যানি কিন্তু হাল ছেড়ে দেননি, তিনি চেষ্টা চালিয়ে গেছেন। এক পাবলিশার্স ফ্যানির লেখা 36 বার প্রত্যাখ্যান করেছিলেন, তবুও ধৈর্যচ্যুত ঘটেনি ফ্যানির। অবশেষে চলচ্চিত্রের লোকজন তার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। ফ্যানির লেটেস্ট উপন্যাস গ্রেট লাফটার এর পিকচার রাইট তারা কিনে নেয় $1,00,000। বইটি কিন্তু তখনও বাজারে আসেনি। ওই সময় অপ্রকাশিত একটি গ্রন্থের চিত্রসত্ত্ব এত বিপুল পরিমাণ অর্থ কিনে দেওয়ার ঘটনা ওটাই প্রথম। আর বই প্রকাশিত হওয়ার পরে ফ্যানি রয়্যালটি পেয়েছিলেন এর চেয়েও বেশি। মনের অনন্য সকল অবস্থার মতো ধৈর্যও গড়ে ওঠে বিশেষ কিছু নির্দিষ্ট কারণকে ভিত্তি করে। 1. দ্ব্যর্থহীন উদ্দেশ্য। আপনি কি চাইছেন সেটা জানতে হবে সবার আগে। ধৈর্যের উন্নতি ঘটাতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একটি সুদৃঢ় মোটিভেট অনেক কাঠুন্যই দূর করে দিতে পারে। 2. আকাঙ্ক্ষা। প্রবল আকাঙ্ক্ষার পিছনে লেগে থাকতে পারলে ধৈর্য এমনিতেই অর্জিত হবে। 3. আত্মনির্ভরতা। একটা পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার মতো সাহস যদি মনে যদি থাকে বিশ্বাস, তাহলে ধৈর্য সহকারে সেই পরিকল্পনা এগিয়ে নিতে হবে। 4. দ্ব্যর্থহীন পরিকল্পনা। সুসংগঠিত পরিকল্পনা তা যদি দুর্বল হয় এবং অবাস্তব, তবু ধৈর্য নিয়ে এগোনো যেতে পারে। 5 নম্বর, নিখুঁত জ্ঞান। যদি পরিকল্পনা হয় অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিখুঁত, তবে তা ধৈর্যকে উৎসাহিত করে। অনুমান না করে জেনে বুঝে কাজ করবেন, নইলে ধৈর্য ধ্বংস হয়ে যাবে। 6. সহযোগিতা। সহযোগিতা, একে অপরকে বুঝতে পারা এবং একত্রে কাজ করার মানসিকতা অন্যদেরকে ধৈর্যের উন্নয়ন ঘটায়। ইচ্ছাশক্তি। 7 নম্বর, ইচ্ছাশক্তি। নির্দিষ্ট লক্ষ্যে পূরণে পরিকল্পনা করে তাতে মনোযোগ প্রদান ধৈর্যেরই নামান্তর। 8. অভ্যাস। ধৈর্য হলো অভ্যাসের প্রত্যক্ষ ফল। মনের ভিতরে যা প্রয়োগ করানো হয় তা মন হজম করে এবং দৈনন্দিন অভিজ্ঞতার অংশ হয়ে ওঠে। সাহস দিয়ে মানুষের প্রধান শত্রু ভয়কে জয় করা যায়। ধৈর্যের অভাবের লক্ষণসমূহ। একজন মানুষ যখন বুঝতে পারে না আসলে সে কী চায়। 2 নম্বর, কারণ ছাড়া বা কারণ নিয়েই কাজে গড়িমসি করা। 3. বিশেষায়িত জ্ঞান অর্জনে অনাগ্রহ। 4. সব কিছুতেই সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা। 5. সমস্যা সমাধানের নির্দিষ্ট পরিকল্পনা তৈরির বদলে আলিবাহের উপর নির্ভরশীল। 6. আত্মতুষ্টি। যারা আত্মতুষ্টিতে ভোগে তারা জীবনে উন্নতি করতে পারে না। 7. ঔদাসীন্য। 8. যে কোনো ভুলের জন্য অপরকে দোষারোপের চেষ্টা এবং প্রতিকূল ঘটনাকে এড়ানো যেতে
না বলে মেনে নেওয়ার অভ্যাস। 9 আকাঙ্ক্ষার দুর্বলতা। 10 পরাজয়ের প্রথম ইঙ্গিতেই হাল ছেড়ে দেওয়া। 11 সুসংগঠিত পরিকল্পনার অভাব। এসব পরিকল্পনা লিখে নিয়ে বিশ্লেষণ করা যায়, কিন্তু ধৈর্যহীনরা তা পারে না। 12 আইডিয়া অনুসারে না চলার অভ্যাস কিংবা নিজ থেকে সুযোগ এলেও তা ধরতে চেষ্টা না করা। 13 নম্বর ইচ্ছা করার বদলে কিছু পাবার আশা করা। 14 ধনী হতে চাইবার বদলে দারিদ্র্য মেনে নেওয়া। ধৈর্যহীনদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার বিষয়টি খুব কমই থাকে। 15 কত শর্টকাটে ধনী হওয়া যায় তার চেষ্টা করা। 16 সমালোচনার ভয়। পাছে লোকে কিছু বলে এই ভয়ে অনেকেই পরিকল্পনা করতে ব্যর্থ হয় এবং সেগুলো কাজেও লাগাতে পারে না। এ সূত্রটির কথা তালিকার সবার উপরে স্থান দেওয়া উচিত, কারণ এটি অনেকেরই অবচেতন মনে ঘাপটি মেরে থাকে, অথচ লোকে তা বুঝতেও পারে না। সমালোচনার ভয় নিয়ে কিছু কথা বলা যাক। অনেকেই আছে যারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দ্বারা এমনভাবে পরিবেষ্টিত হয়ে থাকে যে নিজেদের মতো করে জীবনযাপন করতে পারে না। এর কারণ হলো এই মানুষগুলো সমালোচনার ভয় পায়। প্রচুর মানুষ আছে যারা বিয়ে করে ভুল করে এবং অসুখী দুর্দশাময় একটি জীবনযাপন করে, কারণ তারা সমালোচনাকে ভয় পায়। তারা ভাবে তাদের ভুলগুলো শুধরাতে গেলে যদি সমালোচনার শিকার হতে হয়। লাখ লাখ মানুষ বয়স্ক শিক্ষা গ্রহণ করতে চায় না সমালোচনার ভয়ে, অথচ এরা ছোটবেলায় হয়তো নানান কারণে পড়াশোনার সুযোগ পায়নি, যে সুযোগটি বয়সকালে এসেছে। অসংখ্য নারী পুরুষ কর্তব্য পালনের নামে নিজেদের জীবন ধ্বংস করে দেয়, তাও এই সমালোচনার ভয়ে। লোকে ব্যবসায়ে ঝুঁকি নিতে চায় না, কারণ তারা ভয় পায় এই কথা ভেবে যে ব্যর্থ হলে অন্যরা তাদের সমালোচনা করবে। কিছু কিছু এমন ক্ষেত্রে আকাঙ্ক্ষার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে সমালোচনার ভয়। বহু লোক আছে নিজেদের জন্য বড় কোনো লক্ষ্য স্থির করতে চায় না, এমনকি ক্যারিয়ার গঠনেও অবহেলা দেখায়, কারণ তারা এই কথা ভেবে ভয় পায় যে তাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব তাদেরকে বলতে পারে, অত উঁচু আশা করো না, লোকে তোমাকে পাগল ভাববে। অ্যান্ড্রু কার্নেগি যখন আমাকে বলেছিলেন 20 বছর ধরে আমাকে ব্যক্তি মানুষের কাছে যেতে হবে তাদের জীবনের অর্জন কিভাবে হলো জানার জন্য, সবার আগে আমার মনে এই ভাবনাটাই এসেছিল যে লোকে কি ভাববে। লোকের সমালোচনার ভয়ে আমি এই কাজটি কিভাবে এড়িয়ে যাওয়া যায় সেরকম কোনো অজুহাতই খুঁজছিলাম। আমার ভেতর কেউ একজন বলছিল, তুমি এই বিশাল কাজটি করতে পারবে না, কারণ এতে সময় লাগবে প্রচুর। তাছাড়া তোমার আত্মীয় স্বজনরাই বা তোমাকে কি বলবে, তুমি পয়সা জমাবে কিভাবে? কেউই সাফল্যের দর্শন তৈরি করে বসে নেই, তুমিই বা এসব বিশ্বাস করে যাবে কোন অধিকারে? আর তুমি কে হে, যে এত বড় বড় স্বপ্ন দেখছো? তুমি গরিব ঘরের ছেলে, সে কথা কি মাথায় রেখেছো? দর্শন সম্পর্কে তুমি কি জানো? লোকে ভাববে তুমি একটা পাগল, এবং সত্যি তারা তাই ভেবেছিল। অন্য লোকেরা কেন এই কাজটি আগে করেনি? এরকম অসংখ্য প্রশ্নে আমার মন আচ্ছন্ন হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল গোটা পৃথিবী আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে এবং আমার সমালোচনাই মুখর হয়ে উঠেছে। ওই আমাবিশনটি আমাকে ওই অ্যাম্বিশনটি আমাকে নিয়ন্ত্রণ করার আগেই ওটাকে ত্যাগ করার সুযোগ আমার ছিল, কিন্তু আমি তা করিনি। পরবর্তীতে হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছিলাম বেশিরভাগ আইডিয়াই জন্ম নেয় মৃত অবস্থায়। তাৎক্ষণিক অ্যাকশনের সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এদের ভিতরে জীবনের নিঃশ্বাস প্রবেশ করাতে হয়। জন্মের সময়ই একটি আইডিয়ার যত্ন নেওয়ার প্রয়োজন। সমালোচনার ভয় বেশিরভাগ আইডিয়াকে ধ্বংস করে দেয় এবং তারা কখনো পরিকল্পনা ও অ্যাকশনের স্তরে পৌঁছাতে পারে না। অনেকেই বিশ্বাস করে জাগতিক সাফল্য হলো সুবিধাজনক ব্রেক এর ফলাফল, তবে এ ব্রেক কিন্তু নির্ভর করে ভাগ্যের উপর এবং এটি খুব কমই ঘটে। ব্রেক এমনি এমনি আসে না, একে সৃষ্টি করতে হয়। অর্থনৈতিক মহামন্দার সময় কমেডিয়ান ডব্লিউ.সি. ফিল্ডস তার সমস্ত টাকা পয়সা খুঁয়ে ফেলেছিলেন। তিনি বেকার হয়ে পড়েন। তার বয়স তখন 60 ছাড়িয়েছে, যে বয়সে অনেকেই নিজেদেরকে বুড়ো বলে ভাবে। তবে ফিল্ডস কাজে ফিরতে এতটাই আগ্রহী ছিলেন যে একটি সিনেমায় তিনি বিনা পারিশ্রমিকে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। মরার উপর
ঘোড়ার ঘায়ের মতো তিনি পড়ে গিয়ে ঘাড়ে বেদম চোট পান। অন্য কেউ হলে এত সব প্রতিকূলতা সয়ে অভিনয় করার চিন্তাই করতো না, হাল ছেড়ে দিত। কিন্তু ফিল্চের ধৈর্য ছিল অসীম। তিনি জানতেন লেগে থাকলে কাজ হোক বা আজ হোক বা কাল একটা ব্রেক অবশ্যই পাবেন। তিনি সেই ব্রেক পেয়েছিলেন, তবে ভাগ্য তাকে সুযোগটা এনে দেয়নি। মেরি ড্রেসলারও তার 60 বছর বয়সে সমস্ত টাকা পয়সা খুইয়ে কপর্দকহীন হয়ে পড়েন। তিনিও ব্রেকের আশায় ছিলেন এবং তা পেয়েছিলেন। তার ধৈর্যই তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়, যে বয়সে কিনা অনেকের মধ্যেই কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে না। 1929 সালের স্টক ক্র্যাশে এডি ক্যান্টনের সমস্ত টাকা পয়সা উড়ে যায়, তবে তার ধৈর্য এবং সাহস উবে যায়নি। তিনি এ দুটিকে কাজে লাগিয়ে আবার ফিরে আসেন এবং তার সাপ্তাহিক ইনকাম তখন ছিল $10,000। আসলে ব্রেক জিনিসটা নিজেকেই তৈরি করতে হয়, ওটা এমনিই হেঁটে আসে না। আপনি 100 মানুষের সঙ্গে কথা বলুন এবং জিজ্ঞেস করুন তারা জীবনে সবচেয়ে বেশি কোন জিনিসটা চায়। 98% আপনার প্রশ্নের জবাবই দিতে পারবে না। তবে উত্তর পাওয়ার জন্য যদি আপনি ওদেরকে চেপে ধরেন, তাহলে হয়তো কেউ বলবে সে চায় নিরাপত্তা, অনেকেই বলবে টাকা, অল্প কিছু মানুষ চাইবে সুখ, অন্যরা বলবে তারা চায় খ্যাতি ও সক্ষমতা, এবং আরও কিছু চাইবে সামাজিক স্বীকৃতি, সহজ জীবনযাপন, গান করা, নাচ করা এবং লেখা। তবে এদের কেউই এই টার্মগুলো সংজ্ঞায়িত করতে পারবে না, কিংবা এই ইচ্ছাগুলো কিভাবে বাস্তবায়িত করবে সে বিষয়ে বিন্দুমাত্র ইঙ্গিত দিতেও ব্যর্থ হবে। তবে ধনু মানুষরা ইচ্ছার প্রতি সাড়া দেন না, তারা শুধু সাড়া দেন নির্দিষ্ট পরিকল্পনার প্রতি, যে পরিকল্পনা ধৈর্য নিয়ে নির্দিষ্ট আকাঙ্ক্ষার মাধ্যমে গড়ে ওঠে। ধৈর্যের উন্নতি ঘটাবেন কিভাবে? 4টি সাধারণ পদক্ষেপ অনুসরণ করলেই আপনি আপনার ধৈর্যের উন্নতি ঘটাতে পারবেন। প্রয়োজনীয় সেই পদক্ষেপগুলো হলো: 1. তীব্র আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট উদ্দেশ্য। 2. একটি নির্দিষ্ট পরিকল্পনা যাকে নিয়মিত অ্যাকশনে নিয়ে যেতে পারে। 3. নিরুদ্যম প্রভাব এবং সকল নেতিবাচক চিন্তাভাবনার বিরুদ্ধে মনকে শক্ত করে বন্ধ রাখা। এর সঙ্গে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং পরিচিত জনদের পরামর্শও সংযুক্ত হবে। 4. এক বা একাধিক ব্যক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যারা পরিকল্পনা এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার উৎসাহ যোগাবে। জীবনে সাফল্য লাভ করতে চাইলে এই 4টি পদক্ষেপ গ্রহণ প্রয়োজনীয়। যে 13টি মূলনীতির কথা বলা হয়েছে সেগুলো অর্জন করা সম্ভব যদি এই 4টি পদক্ষেপকে অভ্যাসে পরিণত করা যায়। এই পদক্ষেপগুলোর মাধ্যমে একজন মানুষ তার অর্থনৈতিক নিয়তিকে নিয়ন্ত্রণ করতে পারে। এই পদক্ষেপগুলো চিন্তার স্বাধীনতার প্রতি মানুষকে এগিয়ে নিয়ে যায়। এসব পদক্ষেপ মানুষকে ধনী হতে সাহায্য করে। এগুলো এগিয়ে নিয়ে যায় ক্ষমতা, খ্যাতি এবং বিশ্ব স্বীকৃতির পাশে। এই 4টি পদক্ষেপ অনুকূল ব্রেক এর নিশ্চয়তা দেয়। এই পদক্ষেপগুলো স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। এই পদক্ষেপগুলো ভয়, নিরুৎসাহ এবং ঔদাসীন্যকে জয় করে।